11 বছর আগে ঘটে যাওয়া রানা প্লাজা ট্র্যাজেডির আরও কিছু তথ্য এবারে একটু জেনে নেই এবং সর্বশেষ কি অবস্থা মামলার সেটাও জানব। 2013 সালের 24শে এপ্রিল সাভার বাস স্ট্যান্ডের কাছে 10তলা ভবনটি ধসে পড়ে এবং সেখানে চাপা পড়েন কয়েকটি পোশাক কারখানার প্রায় 5,000-এর মতো শ্রমিক এবং কয়েকদিনের উদ্ধার তৎপরতায় সেখান থেকে 1,175 জনের লাশ তুলে আনা হয় এবং পঙ্গুত্ব বরণ করেন আরও 1169 জন মানুষ। আহতরা অভিযোগ করেছেন শুরুতে তারা কিছু সাহায্য পেলেও এখন তা নেই। বেঁচে যাওয়া বেশিরভাগ শ্রমিকই এখন জীবন পার করছেন পঙ্গু হয়ে এবং ঘটনা নিয়ে মামলা করা হয়েছিল, কয়েক ঘন্টার মধ্যেই মামলা হয়েছিল এবং ভবন মালিক সোহেল রানা তার বাবা সহ বেশ কজনের বিরুদ্ধে মামলা হয়। 2015 সালের 24শে মে সোহেল রানা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে পুলিশ এবং 2016 সালের 18ই জুলাই ঢাকা জেলা ও দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন সেই 41 জনের বিরুদ্ধেই এবং ঘটনা নিয়ে মামলা হয়েছিল। সেই মামলায় 594 জন সাক্ষী ছিলেন এবং যাদের মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে এখন পর্যন্ত মাত্র 84 জনের। সর্বশেষ গত 6ই এপ্রিল এই মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। আবার 9ই এপ্রিল হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠান চেম্বার আদালত। সেখানে সোহেল রানার জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ। তবে সোহেল রানার আইনজীবী বলেছেন 6 মাসের মধ্যে মামলার বিচার কাজ শেষ করতে না পারলে নিম্ন আদালত সোহেল রানার জামিন আবেদন বিবেচনা করতে পারে বলে বলেছেন সর্বোচ্চ আদালত। 11 বছরে যা হয়নি 6 মাসে সম্ভব? এই প্রশ্ন সামনে নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বিজিএমইএ এর সহ সভাপতি আব্দুল্লাহিল রাকিব এবং শ্রমিক নেতা তাসলিমা আক্তার। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। তাসলিমা আক্তার, 11 বছর ধরে মামলা চলছে এবং সেই মামলার সর্বশেষ আমরা যেটা দেখলাম 6 মাসের মধ্যে যদি এটার মামলার বিচার কাজ শেষ করা না যায় তাহলে সোহেল রানার জামিন বিবেচনা করতে পারে নিম্ন আদালত, এমনটা উচ্চ আদালতের রায়ে এসেছে। এই অবস্থা কেন মামলার? আমরা সবাই জানি যে আসলে রানা প্লাজা হত্যাকাণ্ড সারা দুনিয়ার কারখানার ইতিহাসে তৃতীয় বৃহত্তম ঘটনা এবং আমাদের রপ্তানি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত পোশাক খাত আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই গুরুত্বপূর্ণ খাতের যে কারিগর তারাই কিন্তু রানা প্লাজার শ্রমিক ছিলেন, তারাই বাংলাদেশের শ্রমিক এবং আমরা আশা করেছিলাম যে এই ঘটনার বিচার প্রক্রিয়া অতি দ্রুত হবে। কিন্তু যেইভাবে বিচার প্রক্রিয়াটা যেই যুক্তিগুলো সামনে আনা হচ্ছে যে সাক্ষী পাওয়া যাচ্ছে না, এই ধরনের আমার কাছে মনে হয় না সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ 24শে এপ্রিল যেই ঘটনা ঘটেছিল, ভবন আইন ভাঙা হয়েছিল, ভবনের অনুমোদন যারা দিয়েছে তারাও সঠিকভাবে সেটা দেয় নাই এবং সেইখানে ফাটলের তথ্যটা আগে থেকেই ছিল এবং অনেক শ্রমিক পঙ্গু হয়েছেন, অনেকে প্রাণ হারিয়েছেন। এই তথ্যগুলোই কিন্তু একটা আদালতে বিচারিক প্রক্রিয়ায় যথেষ্ট হিসেবে গণ্য হওয়ার কথা এবং যারা সাক্ষ্য ইতিমধ্যে দিয়েছেন বা সাক্ষ্য গ্রহণ করার ক্ষেত্রেও সরকারের উদ্যোগ আরো বেশি আমরা আশা করি। কিন্তু এখানে আমার মনে হয় যে যেই 24শে এপ্রিল নিজেই যথেষ্ট, 17 দিনের উদ্ধার কর্মে যেই আলামতগুলো ছিল, যেই তথ্য প্রমাণগুলো ছিল, সেটার ভিত্তিতেই আসলে এই শাস্তি চূড়ান্ত করা যেত। কিন্তু আমরা মনে করি সরকারের সদিচ্ছার ঘাটতি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেন বিচার প্রক্রিয়া ঝুলে আছে। আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করি এবং আমরা আশা করি যে এখানে আসলে এই প্রসঙ্গটাকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কথা বলতে হবে, কারণ শ্রমিকদের শুধু না আমাদের সকলেরই বিচারের অধিকার পাওয়া, সবারই কথা বলার প্রয়োজনীয়তার কথা বলেছেন আপনি। বিজিএমইএ এ বিষয়ে আসলে মামলার বিষয়ে কতটা খোঁজ খবর রাখে বা মামলা যে এতদিন ধরে মামলাটি ঝুলে আছে, কারণ আপনাদেরই শ্রমিক ছিলেন তারা এবং সেখানে বিজিএমইএ দায়িত্ব এড়াতে পারে না তাদের ন্যায় বিচার মিলিয়ে দেবার ক্ষেত্রে। সেই জায়গায় আসলে কি বলবেন আব্দুল্লাহিল রাকিব? ধন্যবাদ। আমরা অবশ্যই আমাদের শ্রমিকের যে ন্যায্য দাবি বা আমাদের যে আইনগত অধিকার যে আছে এটার সরকারের কাছে আমরাও দাবি জানাই যাতে এটা সুষ্ঠু বিচার হয় এবং তদন্ত যত দ্রুত সম্ভব এবং এই প্রক্রিয়ার
যতটুকু আইনি প্রয়োজনীয়তা আছে সেটা সেরে এটা যত দ্রুত এটার একটা নিষ্পত্তি করা সম্ভব। আমরা বিশ্বাস করি যে আইনের শাসন দেশে আছে এবং বিচার আমাদের শ্রমিক মালিক দুজনই পাবে। 6 মাসের মধ্যে কি মানে যেটা 11 বছর ধরে ঝুলে আছে 6 মাসের মধ্যে সেটা করা সম্ভব মনে করেন? সরকারের ইচ্ছা থাকলে এবং আইনগত অন্য কোনো জটিলতা না থাকলে, দেখুন আমাদের দেশের যে ব্রিটিশদের কাছ থেকে আমরা যে ইনহেরিট করে যে লিগ্যাল প্রসেস বা প্রসিডিউরটা এনেছি, এটার আসলে দীর্ঘসূত্রিতা শুধুমাত্র এই রানা প্লাজার ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রেই আছে। আপনাদের কাছেও সাংবাদিকদেরও মৃত্যু নিয়ে বা নিয়ে অনেক কেস রেফারেন্স রয়ে গেছে যেখানে আসলে দিনের পর দিন যাচ্ছে। সো যেটাই সিদ্ধান্ত হোক, আমরা চাই এটার তথ্য এবং সত্যতা যাচাই করে সরকার এটার একটা সমাধান করবে। জি, তাসলিমা আক্তার, শ্রমিক নেতা হিসেবে আপনারা এই মামলার বিষয়ে আসলে কতটুকু ওয়াকিবহাল এবং মামলা নিয়ে আপনারা কাজ করছেন, এবং 6 মাসের মধ্যে এটা কি সম্ভব এই মামলা? নইলে তো রানাকে জামিন দিতে হবে। জি জি, সরকারের যেমন এখানে ভূমিকা আছে এবং আমরা দেখি বা আমাদের সরকারে বা সংসদে পোশাক খাতের উদ্যোক্তাদের অনেকেই তারাও ক্ষমতায় আছেন। ফলে আমরা দেখেছি তাজরিনের ঘটনায় জামিন পেয়েছিলেন খুব দ্রুতই দেলোয়ার হোসেন, এবং পরবর্তী সময় উনি এক ধরনের পুরস্কৃত হলেন, মৎস্যজীবী আওয়ামী লীগের সভাপতি পদ উনি পেলেন। তো মালিকরাও অনেকভাবে প্রভাবিত করে এবং এখানে মালিক, সরকারি কর্মকর্তা, বহুজনের দায় আছে। যে দায়গুলোর জন্য আমরা মনে করি যে একজন শ্রমিককে রক্ষা করা থেকে অনেক সময় সরকারকে আমরা দেখি মালিক পক্ষের পাশে দাঁড়াতে, কিন্তু আমার মনে হয় মালিক, সরকার এবং আমাদের শ্রমিক পক্ষকে আসলে এই যে আমাদের পুরো ভাবমূর্তি, আমরা এত বড় একটা ভয়াবহ ঘটনা ঘটলো যে দায় মালিকরা অস্বীকার করতে পারেন না, সেই আমাদের অর্থনীতিকেই কিন্তু একটা প্রশ্নের মুখোমুখি করে, আমাদের উদ্যোক্তাদের ভূমিকাকেও প্রশ্নের মুখোমুখি করে। ফলে উদ্যোক্তারাও যদি এই জায়গায় একটা সরকার, উদ্যোক্তারা যদি তারা সদিচ্ছা থাকে এবং শ্রমিক আন্দোলন থাকে, তাহলে অবশ্যই এখানে এটা করা সম্ভব। জি, আপনারা কি এটা নিয়ে কোনো স্টাডি করেছেন এই মামলার বিষয়ে? জি, আমরা মামলার বিষয় নিয়ে আপনি নিজে বলেছেন যে এখানে মামলাগুলো কিভাবে ধীর গতি হয়েছে, এবং এখন যেটা বলা হচ্ছে বিশেষভাবে যে সাক্ষী পাওয়া যাচ্ছে না, আমাদের কাছে মনে হয় নাই যে এই ধরনের মামলায় এত পরিমাণে সাক্ষীর প্রয়োজন আছে। আর যদি প্রয়োজন থাকে সেটার উদ্যোগের ক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের যে কোনো সহযোগিতা যদি লাগে সেটা আমরা করতে প্রস্তুত আছি, কিন্তু এটা শুধু আমাদের সহযোগিতার বিষয় না, এটা সরকার এবং মালিক পক্ষেরও উদ্যোগের বিষয়। জি, আব্দুল্লাহিল রাকিব, এটা তো দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আসলে বদলে দিয়েছে বলা হয়, মানে একটা নতুন বাঁকে গিয়ে পড়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। সেখানে আসলে বলা হয় যে পরিবেশ বদলেছে, অনেক কাঠামোগত পরিবর্তন এসেছে। কতটা আসলে পরিবেশ বদলালো? কতটা বদলালো, আমি অনুরোধ করব আপনাদেরকে প্রত্যেকটি ফ্যাক্টরিতে যেগুলোতে যে সমস্ত চেঞ্জ এসেছে, আপনি দেখেন এই একটা রেভলিউশন হয়ে গেছে যে এই রানা প্লাজার পরবর্তী পর্যায়ে প্রত্যেকটি ফ্যাক্টরি মালিক যেভাবে ইনভেস্ট করেছে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, ফায়ার সেফটি, এবং আমাদের যে প্রত্যেকটি সেকশনে যে বিএনবিসি কোডে যে চেঞ্জ গভর্নমেন্ট এনেছে, ফায়ার সেফটি গভর্নমেন্ট যে চেঞ্জগুলো এনেছে, এবং আমাদের মালিক পক্ষ প্রত্যেকটি ফ্যাক্টরি মালিক এটাকে যেভাবে ফলো করে যেভাবে রেজিলিয়েন্টলি কাজ করেছে, আপনারা দেখেছেন যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স নামে দুটো ইনিশিয়েটিভ ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকান কাস্টমার প্ল্যাটফর্ম থেকে করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে 2 বছরের মধ্যে এই এন্টায়ার একটা টিম ওয়ার্ক হয়ে 2 বছরের মধ্যেই আবার রব ওয়েস, যে কিনা অ্যাকর্ডের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন, তিনি ইউরোপিয়ান পার্লামেন্টে গিয়ে বলতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ প্রোডাকশন কান্ট্রি। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে কিউমা, যেটা কিনা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, তারা রেটিং করেছে বাংলাদেশ সেকেন্ড মোস্ট এথিক্যাল ম্যানুফ্যাকচারিং হাব ইন টার্মস অফ সেফটি অ্যান্ড ইন টার্মস অফ সোশ্যাল কোড অফ কন্ডাক্ট। এবং আপনি দেখেছেন এরই ধারাবাহিকতায় আপনার
যে গ্রিন ফ্যাক্টরিগুলো এসেছে, যেখানে শুধুমাত্র যে গুড গভর্নেন্স বা আমাদের কর্মীদের নিরাপত্তা সেটা না, এছাড়াও সোশ্যাল যে কমিটমেন্ট এবং এনভায়রনমেন্টাল যে কমিটমেন্ট, প্রত্যেকটি জিনিসের উপরই জোর দেওয়া হয়েছে। এখানে একটা ফ্লোরে যে একটা ওয়ার্কারের অক্সিজেন লেভেল কতটুকু থাকলে তার কমফোর্টটা বেটার হবে, এবং ওয়েলফেয়ার ওরিয়েন্টেড অনেক চিন্তা করে এই ফ্যাক্টরিগুলো করা হয়, ডিজাইন থেকে শুরু করে আলটিমেট অপারেশনে যাওয়া পর্যন্ত, এবং এক্সিস্টিং অপারেশনকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায় সেভাবে মনিটরিংও করা। সো আমি মনে করি যে রানা প্লাজা পরবর্তী আজ অব্দি যেই রেভলিউশন ফ্যাক্টরি মালিকরা নিজেদের ইনিশিয়েটিভে করেছে, এটা আসলে আমি মনে করি যে এটার জন্য সরকার এবং আন্তর্জাতিক যে কোনো সংগঠন থেকে মালিকরা প্রশংসার দাবি রাখে। জি, তাসলিমা আক্তার, পরিবেশ আসলে বদলেছে কতটা শ্রমিক বান্ধব হয়েছে? রানা প্লাজা হত্যাকাণ্ডের পরেই আমরা মালিক, সরকার এবং বিদেশি বায়ারদেরও শ্রমিকদের মজুরি নিরাপত্তার প্রশ্নে আগের থেকে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি। তারপর ঠিক কিছুদিন পরেই ঢাকা সামিট বলে একটা সম্মেলন হয়েছিল, যেখানে বিজিএমই $50 বিলিয়ন শিল্পে পরিণত করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। বর্তমান সময়ে সেটা $100 বিলিয়ন এসে ওনাদের স্বপ্ন পৌঁছেছে। সেটা নিশ্চয়ই খুব ভালো, কিন্তু এই যে আব্দুল্লাহ ভাই যেটা বললেন যে এখানে একটা বিপ্লব হয়েছে, আমাদের ভবনের কারখানার বড় উদ্যোক্তা যারা, তাদের ফ্যাক্টরি আরো বড় হয়েছে, ভবন আরো মজবুত হয়েছে, ইট পাথর আরো মজবুত হয়েছে, গ্রিন ফ্যাগ হয়েছে, কিন্তু আমাদের শ্রমিকরা কতটুকু তাদের তারুণ্য ধরে রাখতে পারছে, তাদের জীবনে সবুজ কতটুকু আছে। তাদের একটা ভবনের ইট পাথর বা ভবনের স্ট্রাকচার ভালো হওয়া নিশ্চয়ই জরুরি, কিন্তু সেটার এই বিপ্লবের প্রভাবে আমাদের মালিক উদ্যোক্তাদের জীবন যত নিশ্চিত হয়েছে, জীবনের মান তাদের যত উন্নতি হয়েছে, তাদের ব্যবসার যত উন্নতি হয়েছে, আমাদের শ্রমিক বন্ধুদের জীবন মানের কিন্তু সেই উন্নয়ন হয়নি। তারা যথেষ্ট মজুরি পাচ্ছেন না, তারা ন্যায় বিচার পাচ্ছেন না। এবং আপনি দেখবেন যে বর্তমান সময়ে যদি আজকের সময়টাকে আমরা হিসাব করি, যে এই শ্রমিকরা ভেতরে ঠান্ডা হাওয়ায় হয়তো কাজ করছেন না, আব্দুল্লাহ ভাই যেটা বললেন যে অনেক কিভাবে শ্বাস প্রশ্বাস নেবে সেই পরিবেশ সম্পর্কে ওনারা সচেতন, সেই শ্রমিকরা কিন্তু রাতে ঘরে ফিরে তারা ঘুমাতে পারেন না, এবং ভয়াবহ গরমের যে সেখানে বিদ্যুতের কোনো নিশ্চয়তা নাই। সেটা যদিও মালিকদের দায়িত্ব না, কিন্তু সরকারের দায়িত্ব। কিন্তু পুরো ব্যবস্থার মধ্যে বেতন, কথা বলার অধিকার, শ্রমিকরা যখন কথা বলে তখন তারা যদি বেশি মজুরি দাবি করে, তখনও তাদের উপরে হামলা নির্যাতন নেমে আসছে। ফলে হয় তারা ভবন ধসে আক্রান্ত হচ্ছে, না হলে বেঁচে থাকলে তারা নানান রকম হয়রানির শিকার হচ্ছে। কিন্তু আমরা মনে করি যে পরিবর্তনটা সবার জন্য হওয়া দরকার, রেগুলেশনটা কেবল মালিকদের জন্য নয়। আমরা তখনই এই খাত আরো বিকশিত হবে যখন এইখানকার শ্রমিকরাও একটা মর্যাদাপূর্ণ জীবন পাবে। তাছাড়া আসলে এটাকে আমরা বলতে পারি না যে উন্নয়ন হয়েছে। জি, আব্দুল্লাহিল রাকিব, কি বলবেন এই অভিযোগগুলোর বিষয়ে? আমরা গণমাধ্যমে খবর দেখেছিলাম যে 60% কারখানায় ঈদের আগেও 3 দিন আগেও বেতন হয়নি, অনেক কারখানা তো ঈদে বোনাসও দিতে পারেনি। সেই জায়গায় আসলে কি বলবেন? আমি বিশ্বাস করি যে তাসলিমা আপা যেটা বলেছেন ওনার রাইট আছে বলার, বাট আপনারা যদি ডেটা নেন, আমাদের প্রত্যেকটি, উনি যে বললেন যে ফ্যাক্টরি মালিকের ক্ষেত্রে কমফোর্টটা বেড়েছে, ওই ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরি মালিকও যান, প্রত্যেকটি ফ্যাক্টরিতে ফ্যাক্টরি মালিক নিজেও বসে। এখন কথা হচ্ছে যে আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে রানা প্লাজা পরবর্তী পর্যায়ে আমাদের উন্নতি হয়েছে কিনা। অবশ্যই উন্নতি হয়েছে, এবং উন্নয়নের তো আর শেষ নাই। আপনি আজকে থেকে 2030 অব্দি, 30 থেকে 40 অব্দি প্রোডাক্টিভিটি, প্রোডাকশন এবং ওয়েজ ভার্সেস আর্নিং এর যে রেশিও, সেটা যদি আপনি ক্যালকুলেট করেন, মালিকদের পক্ষে যতটুকু সম্ভব এই নিরাপত্তার খাতিরে, এটা অ্যাকর্ড অ্যালায়েন্সের যে ইন্সপেকশন, এটা কাস্টমারদের যে প্রেশার এবং গভর্নমেন্টেরও যে কোলাবোরেশন, তাতে করে আমি তো মনে করি যে প্রত্যেকটি ফ্যাক্টরি মালিক তাদের সামর্থ্যের বাইরে এসে এগুলো করতে বাধ্য হয়েছে, এবং এটা তাদের খানিকটা, আমি বলবো যে তাদের মালিকদের প্রত্যেকটি ফ্যাক্টরি মালিকের যে কর্ম পরিবেশের নিরাপত্তা এবং কর্ম পরিবেশের যে একটা পজিটিভ ইকোসিস্টেম স্ট্যাবলিশ করার মানসিকতা থেকেই হয়েছে। এখানে এই যে 500 গ্রিন ফ্যাক্টরি, আদারওয়াইজ এটার কোনো কিন্তু
এটা ম্যান্ডেটরি কোনো নিড ছিল না যে গ্রিন ফ্যাক্টরি করতে হবে, বাট এই ফ্যাক্টরিগুলো করার পজিটিভ মাইন্ডসেট থাকাতেই ফ্যাক্টরি মালিকগুলো না এই এক্স্যাক্টলি, ইনভেস্টমেন্টগুলো মানে কিন্তু কিন্তু পরিবেশগত যে উন্নয়ন বা কাঠামোগত এখন উন্নয়ন হয়েছে, পরিবেশ কিন্তু আপনার কিন্তু green factory-তে মানে উনি বলছিলেন যে মানে তার জীবনমানেরও তো সেটা অংশ হওয়া দরকার। সেখানে গিয়ে জি দেন আপনার যে একটা গ্রিন ফ্যাক্টরির যে কনস্ট্রাকশন প্রসেস লিডের যে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের যে স্কোরিং সিস্টেম, সেটা কিন্তু শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারকে দিয়ে হয় না, এর মধ্যে ইএসজি 3টে সেকশনই আছে। এখন আমি রিকোয়েস্ট করব তাসলিমা আক্তারকে যে আপনি চলেন 10টা ফ্যাক্টরি ভিজিট করেন, আমিও আপনার সাথে 10টা ফ্যাক্টরি ভিজিট করব। তারপরে কথা 2024-এ এসে রানা প্লাজা পরবর্তী পর্যায়ে আমাদের যে অ্যানালিসিস, সেটা আপনি আবার 71 টিভিতে আপনিই বলবেন। তো মানে কথা বলার জন্য কথা বলে তো লাভ নেই, যেটা ভালো কাজ আব্দুল্লাহ ভাই, আমার হয়েছে সেটাকে appreciate করতে হবে। এটা অবশ্যই গ্রিন যেটা ভালো, ফ্যাক্টরি বা আমি শেষ করি, আপনি বলবেন অবশ্যই বলেন বলবেন। বলেন। যেটা ভালো কাজ হয়েছে এটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত হয়েছে। এটা বিজিএমই অ্যাজ এ অ্যাসোসিয়েশন ইউএসজিবি বিজিএমই কে অ্যাওয়ার্ড দিয়েছে। এটার জন্য আমরা একটা গ্লোবাল স্বীকৃতি পেয়েছি। সেখানে আপনারা যদি মিনিমাম স্বীকৃতিও না দেন, এটা কিন্তু আসলে দুঃখজনক। না, উনি কিন্তু বলেছেন যে আরো করার আছে, মানে সব উনি বলেছেন ক্ষেত্রে হয়তো ডেফিনেটলি হয়নি। কাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু শ্রমিকের জীবনমান নিয়ে ওনার আপত্তি। সেখানে তার এখন কথা হচ্ছে যে মজুরি তার ন্যূনতম অধিকার। মজুরি যেটা হয়েছে, ন্যূনতম মজুরি দেখেন 56% মজুরি বেড়েছে। আমাদের প্রাইস কমেছে গত বছরের তুলনায় 25%। পাওয়ারের কস্ট বেড়েছে 152%। খরচ এবং জীবন ও জীবিকা, এটা কিন্তু সবার জন্য, শুধুমাত্র শ্রমিকের জন্য মানে না। সেটা যেগুলো বেড়েছে সেগুলো আসলে কেন শ্রমিকের উপরে যাচ্ছে? মানে আমরা তো অ্যাকর্ড অ্যালায়েন্সের সুপারিশে মানে এত কিছু করলাম, এই যে খরচগুলো করেছেন, তারপরে বাইরের দাম বাড়াচ্ছে না কেন তাহলে? অফকোর্স এটা গ্লোবাল সিচুয়েশন। আপনার যে গ্লোবাল এফোর্ডেবিলিটি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে সিচুয়েশন, তাতে করে কাস্টমারদের এফোর্ডেবিলিটি একটা ব্যাপার আছে। আমাদের সাপ্লাই চেইনের যে ডিসরাপশন বা আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশনের যে ডিসরাপশন, এটার কজ আপনি আজকে দেখেন যে পোস্ট কোভিড যে সমস্ত চ্যালেঞ্জ একটার পর একটা এসেছে, এটা এবার আমাদের ট্রান্সপোর্টেশন। এই কারণেই বলছেন যে আমি একটু বা- তাসলিমা আক্তার বলতে চেয়েছিলেন, ওনাকে একটু সময় দেব। তাসলিমা আক্তার। আমি যেটা প্রথমেও বলেছি যে আসলে আমরা যখন শুনি যে আমাদের গার্মেন্টস সেক্টর আগের থেকে অনেক স্থিতিশীল হয়েছে, যেমন করোনা, তারপরে বিশ্ব অর্থনীতির যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু আমরা সরকারি তথ্য মতে ইপিবির তথ্য থেকে আমরা জানতে পারি যে বারবার গার্মেন্টস খাত ঘুরে দাঁড়িয়েছে। এটা নিশ্চয়ই আমাদের সবার জন্য স্বস্তির বিষয়। গ্রিন ফ্যাক্টরি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু এই উন্নয়নের ভাগিদার আমি মনে করি যে শ্রমিকদের জীবনে আমরা দেখি না সেই ভাগটা তারা পাচ্ছেন। এখানে বাংলাদেশের কাপড় বা বাংলাদেশের উৎপাদন বাইরের মার্কেটকে উৎসাহী করছে, তাহলে আমাদের শ্রমিকদের জীবনের এই অবস্থা কেন বর্তমান সময়ে? আমি আপনাকে একটা প্রশ্ন করি। ন্যূনতম মজুরিটা কিন্তু আপনার এটা একপক্ষিক কোনো সিদ্ধান্ত না। এখানে সরকার, এখানে শ্রমিক নেতারা এবং মালিক পক্ষ সবাই মিলে বসে একটা নির্ধারিত বেতন করেছে, যেটা কিনা মোস্ট অফ দ্য ফ্যাক্টরি মালিকের এফোর্ডেবিলিটির বাইরে। এখন আপনি মনে করেন যে বাংলাদেশের ইকোসিস্টেমে শুধুমাত্র গার্মেন্টস মালিক কিন্তু একমাত্র শ্রমিক না। আপনি যদি আজকে জীবনযাত্রা, আমি শেষ করি, আমাকে বলতে দেন। আপনার একটা হচ্ছে যে এটা বুঝেছি জি। তাসলিমা আক্তার, আমি যেমন আমাদের মজুরির প্রশ্নটা বলছেন, মজুরির আসলে আমরা নিজেরা যতটুকু সম্ভব আমরা ইনভলভ ছিলাম এই আন্দোলনে, এবং আমরা বরাবরই দেখেছি মজুরি বোর্ড কিভাবে কাজ করে। মজুরি বোর্ডে মালিক পক্ষ, সরকার পক্ষ এবং শ্রমিক পক্ষ আসলে দিন শেষে এক পক্ষই। শ্রমিক পক্ষ হিসেবে যাকে নির্বাচিত করা হয় সেটাও দেখা যায় সরকার মালিকের পছন্দনীয় কেউ, এবং সেখানে তার আসলে বিশেষ কিছু করার থাকে না। এটা আসলে মানে ইতিহাসে তাই দেখা গেছে বারবার। তো ফলে এই যে করোনার সময় আমাদের শিল্প এত বিকশিত হচ্ছে, এটাতে আমাদের নিশ্চয়ই গৌরব করার কথা। আমরা যখন দেশের বাইরে যাই, মালিকদের দায়কে যেমন প্রশ্ন করি, বিদেশি বায়ারদের দায়কেও কিন্তু আমরা প্রশ্ন করি যে তারা সস্তা শ্রম এখানে লুণ্ঠন করছে, এবং এখানকার আমাদের মালিকদের তাদের প্রেসক্রিপশনে আমরা তো অনেক
কিছু বদলে ফেললাম, মানে তারা জি, তারা তারা হ্যাঁ। বাড়ায় না কেন, বায়াররা দামটা বাড়ায় না কেন? হ্যাঁ, সেই প্রসঙ্গগুলো না, আমাদের মালিকদেরকে সক্ষম, আমি একটু আমার কথাটা শেষ করি, বারবার আমাকে আমি বলার সুযোগটা দিতে হবে। এবং আমাদের শ্রমিকরা যখন কথা বলেন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, আমি যদি বলি যে আমি 3 বেলা খাবারের নিশ্চয়তা চাই, আমি ভালো মন্দ খেতে না, চাই, যেটা দিয়ে মানে বায়াররা কি করতে হবে, বায়াররা কি তখন আমার এটা উপরে এটা এটা আক্রমণ দেখ হয়, আমাকে হামলা করা হয়। আমাদের 4 জন শ্রমিক মজুরি আন্দোলনে 3 জন গুলি খেয়ে মারা গেছেন, না, একজন কিন্তু বায়াররা আগুনে মারা গেছেন। এইটা কি পরিবেশ? না, কি পরিবেশ জারি আছে এই যেখানে পরিবেশের আমরা জন্য পরিবেশ এই থাকতে পরিবেশের জন্য কি তাহলে আমরা বায়াররা দাম শ্রমিকরা- বাড়ায় না? মানে আপনারা যখন না, বিদেশে যান বায়ারদের সঙ্গে কথা বলেন, বায়াররা দাম বাড়ানোর জন্য আমাদের মালিকদের দর কষাকষির সক্ষমতা আরো বাড়ানো দরকার। ওনারা যেমন $100 বিলিয়ন স্বপ্ন দেখছেন, তেমনি দর জি। কষাকষির ক্ষেত্রে তরুণ প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের যারা উদ্যোক্তা আছেন তারা যুক্ত হচ্ছেন, তাদের বার্গেনিং এর ক্ষেত্রে বার্গেনিং এর 30 সেকেন্ডসের মতো সক্ষমতা সময় আছে। বাড়ানো। আব্দুল্লাহিল রাকিব, আপনাকে একটু এটা একটু ক্লোজ করতে বলবো। আপনাদের বার্গেনিং এর সক্ষমতার কারণেই দাম বাড়ায় না বায়াররা। এটা ঠিক না, এটা ঠিক না। আমি আপনাকে জাস্ট একটু পিছিয়ে যাই, যে আপনি যদি মনে করেন যে বাংলাদেশের জীবন যাত্রার খরচ বেড়েছে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের যে পে স্কেল সেখানে 56% অ্যাডজাস্টমেন্ট দেয়া হয়েছে, এটা কি সারাউন্ডিংস অন্য কোনো ইন্ডাস্ট্রিতে হয়েছে বা অন্য কোথাও হয়েছে? হয়নি। জি, কিন্তু কথা হচ্ছে যে আমরা আমাদের আমাকে শেষ করতে affordability বলা কে হচ্ছে। cross করে আব্দুল্লাহিল আমরা রাকিব আমার পরের খেলাযোগ অপেক্ষা করছে, তারা খেলার খবর নিয়ে আছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আব্দুল্লাহিল রাকিব এবং তাসলিমা আক্তার, যুক্ত হবার জন্য আজকে।